ট্যারিফ নিয়ে উত্তেজনার মাঝে ভারতবর্ষ কিন্তু ঝুঁকছেই না আমেরিকার দিকে। অর্থাৎ যতই চাপ দেয়া হোক না কেন, ভারতবর্ষ যে বদলে যাওয়া ভারতবর্ষ, যে ভারতবর্ষ চট করে বাঁকানো যাবে না যাকে, সেই ভারতবর্ষকে কোনো মতেই কিন্তু কবজায় আনতে পারছে না ট্রাম্প প্রশাসন। এবং যেটা লেটেস্ট যে সংবাদ, যেটা নিয়ে বর্তমানে গোটা বিশ্বে একটা আলোচনা, যে আমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে বক্তব্য রাখতে যাচ্ছেন না। যেটা সংবাদ সংস্থা থেকে, বিভিন্ন সংবাদ সংস্থা থেকে পাওয়া গেছে, খবর পাওয়া যাচ্ছে, তাতে এমনটাই উঠে আসছে যে সেখানে প্রধানমন্ত্রী মোদী যাচ্ছেন না এবং সেখানে ভারতের তরফে প্রতিনিধিত্ব করার কথা খুব সম্ভবত আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্করের। এর উপরে আমাদের আজকের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ, যে জাতিসংঘ যেখানে সাধারণভাবে রাষ্ট্রনায়করা যে প্ল্যাটফর্মটাকে মিস করতে চান না, সেখানে প্রধানমন্ত্রী মোদী কেন যাচ্ছেন না, এই নিয়ে বিশ্লেষণ। আমি শান্তনু ঘোষ, সঙ্গে থাকুন ইন্ডিয়া ফ্রন্টলাইনে। বিষয়টা হলো যে 1945 সালে যখন ইউনাইটেড নেশনসের জন্ম হলো আমেরিকা যুক্তরাষ্ট্রে, সেই ইউনাইটেড নেশনসে বর্তমানে প্রায় সদস্য সংখ্যা 193টি দেশ। এদের মধ্যে 5টা দেশের ভেটো দেওয়ার অধিকার আছে। কার আছে ভেটো দেওয়ার অধিকার? আছে রাশিয়ার, চীনের, ইংল্যান্ডের, ফ্রান্সের এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের। বিশ্বের আর অন্য কোনো দেশেরই এই ভেটো দেওয়ার ক্ষমতা নেই। এই 5টি নিরাপত্তা কাউন্সিল বলা হয়, নিরাপত্তা পরিষদ, এই নিরাপত্তা পরিষদের 5 জন মেম্বার বাদ দিয়ে বাকি যা আছে তারা হচ্ছে সাধারণ পরিষদের মেম্বার, জেনারেল অ্যাসেম্বলি। প্রত্যেকবার তাদের নিয়ে একটা মিটিং হয়। এবছরও 80তম মিটিংটা আগামী 9 তারিখে শুরু হতে চলেছে, 9 সেপ্টেম্বর। এবং ডিবেট, যেটা হাই লেভেল ডিবেট হয়, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা তাদের মতো করে দেশ এবং দুনিয়ার সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন, সেটা হবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এখানে বক্তব্য রাখার কথা ছিল আমাদের প্রধানমন্ত্রী, যেটা প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানরা করে থাকেন। জুলাই মাসেও যে লিস্ট বেরিয়েছিল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ছিল, কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে, বড় বড় সংবাদ মাধ্যমে, যে সেখানে তিনি যাচ্ছেন না, তার পরিবর্তে এস জয়শঙ্কর যাচ্ছেন। ভালো কথা, কিন্তু কেন? এটা নিয়েই চাঞ্চল্য, এটা নিয়েই বিশ্লেষণ। দর্শক বন্ধুরা, ট্রাম্প 2 অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে আসার পর থেকে গোটা বিশ্ব জুড়ে একটা কেমন যেন টালমাটাল পরিবেশ চালু হয়েছে। এই ব্যাপারে কেউই এর বিরোধিতা করবেন না সম্ভবত। কারো মাথাতেই আসেনি যে ট্রাম্প 2 প্রশাসন ক্ষমতায় আসার পর এইভাবে ঘটনা প্রবাহ অন্যদিকে এদিক ওদিক ঘুরতে পারে। যে ছিল মিত্র তাকে দূরে সরিয়ে দিচ্ছে। না, আমি আমাদের দেশের কথা বলছি না, আগে আমি বলছি ইলন মাস্কের কথা। যে ইলন মাস্ক ট্রাম্পকে জয়ী করবার জন্য একবারে জি জান লড়িয়ে দিয়েছিলেন, সেই ইলন মাস্কের সঙ্গে পরবর্তীকালে তার সমস্যা হয়। ইলন মাস্ক তার ঘনিষ্ঠ বৃত্ত থেকে সরে গেলেন। আসলে লোকটা বয়স তো প্রায় 80-র কাছাকাছি, বয়সটা একটা সংখ্যা মাত্র অবশ্যই, কিন্তু লোকটার উপরে বোধহয় নিজের মস্তিষ্কের উপরে কোনো সময় কন্ট্রোল ভদ্রলোকের একটু মনে হচ্ছে। কেমন কথাবার্তা, সাধারণ চোখে যা দেখি, এখন এটা বলছেন, একটু পরে এটা বলছেন, কথার সঙ্গে কোথাও যেন একটা কথার সঙ্গে একটা কথার মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।
কখনো বলছেন ইন্ডিয়া আমার ভালো বন্ধু, মোদি আমার খুব ভালো বন্ধু, মোদি গ্রেট লিডার, কিন্তু মোদি ঠিক হচ্ছে না, এই হচ্ছে না, ভারতবর্ষ ঠিক করছে না, তাই আমি ট্যারিফ লাগিয়ে দিচ্ছি। লোকটাকে বোঝা খুব মুশকিল। কিন্তু আমার যতটুকু মনে হয়েছে, একটা কথাই যে আমি লোকটাকে ব্যাখ্যা করতে চাই, যে লোকটা বিশ্বাসযোগ্য না। লোকটা তার কার্যকলাপের মধ্য দিয়েই বুঝিয়ে দিয়েছে যে এই লোকটা বিশ্বাসযোগ্য না। এই লোকটা যতদিন আমেরিকান প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, ততদিন এই লোককে বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। আমি বারবার বলছি যে আমি ভারত এবং আমেরিকার মসৃণ সম্পর্কের পক্ষে অবশ্যই, কারণ একটা ওয়ার্ল্ডের সব লার্জেস্ট ডেমোক্রেসি ভারতবর্ষ, প্রায় 150 কোটি মানুষের দেশ, আর একটা হচ্ছে ওল্ডেস্ট ডেমোক্রেসি, অনেক আগেকার ডেমোক্রেসি, অনেক ম্যাচিওর ডেমোক্রেসি আমেরিকা। তাহলে দুটি দেশের যখন মেলবন্ধন ঘটবে, তখন অবশ্যই গোটা বিশ্বের পক্ষে সেটা মঙ্গল। এবং এই দুটো দেশের মধ্যে সম্পর্ক কিন্তু চিরদিন যে বন্ধুত্বের সম্পর্ক ছিল তা নয়, বরং বৈরিতার সম্পর্ক পুরোপুরি না থাকলেও একটা একটা ক্ল্যাশ ছিলই। ভারতবর্ষকে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, আমেরিকান পণ্ডিত যারা আছেন, যারা আমেরিকার এস্টাবলিশমেন্টে যারা রয়েছেন, তারা ডেমোক্র্যাটস হন না রিপাবলিকানই হন, তারা বরাবর ভারতবর্ষকে পাকিস্তান বাংলাদেশের মতো দেশ হিসেবে তারা পরিগণিত করে এসছে। কিন্তু ভারতবর্ষের যে ম্যাচিওর ডেমোক্রেসি, এটা তারা কিন্তু মাথায় আনেননি। এবং ভারতবর্ষের কাছে হিউম্যান রিসোর্স এতটাই স্ট্রং, এবং এটা তলে তলে এতটা বড় বাজার তৈরি হয়ে গেছে, মধ্যবিত্ত শ্রেণীর বাজার তৈরি হয়ে গেছে, এটা আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কও বুঝতে পারেনি। তাই ট্রাম্প টু ক্ষমতা আসার পর থেকেই তিনি যেভাবে চেয়েছেন এক পেশেভাবে যেন ভারতবর্ষের উপর বুলডোজ করবেন, এটা ভারতবর্ষের নেতৃত্বরা স্বাভাবিকভাবেই দেশের স্বার্থেই মেনে নিতে পারেনি। এটা মানা যায় না, কেই বা মানতে পারে? কারণ যে মানবে সে তো দেশের পক্ষে হিতকর হবে না। ফলে সঠিকভাবেই তার বিভিন্ন প্রস্তাব, বিশেষ করে কৃষি ক্ষেত্র বা বিভিন্ন ক্ষেত্রগুলোকে উন্মুক্ত করে দেওয়ার যে প্রস্তাব উনি দিয়েছিলেন, সেটা মানা সম্ভব না। তারপরে আসলো রাশিয়ান ওয়েল। ভাই, আমি কম দামে তেল পাচ্ছি, আমি কেন কিনবো না? ইউরোপ তো কম দামে রাশিয়ার থেকে গ্যাস কেনে, তখন তো কিছু বলছো না। ভারতবর্ষে কেন বলছো? ভারতবর্ষ তো তোমার কাছে শিশুটা না যে তুমি ধমক দিবে আর ভারতবর্ষ এটা মেনে নেবে। আপনাদের মনে আছে ফেব্রুয়ারি মাসে যখন ওভাল অফিসে দেখা করতে গেছিলেন, এই ভদ্রলোক কিন্তু সেই আন্তরিকতা দেখাননি আমাদের প্রধানমন্ত্রীকে, আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যতটা দেখানোর কথা ছিল। যাই হোক, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু সেখানে ক্লোজ ডোর মিটিং এর সময় একটা আর্নল্ড শোয়ার্জেনেগারের একটা ভিডিও আমি শুনছিলাম, সেখানে তিনি বলছেন যে সেখানে এমন কিছু বক্তব্য উঠে এসছে যার পরিপ্রেক্ষিতে ট্রাম্প সেটা ব্যক্তিগতভাবে ইগোতে নেয়। তো তুই নিয়ে গে ভাই, তোর ইগো আছে, তুই নিতেই পারিস, তুই ওয়ার্ল্ডের সব থেকে বড় পাওয়ার, নিতেই পারিস, সেটা ভেবে সন্দেহ, অসুবিধা নেই, তুই নে না। কিন্তু আমিও তো খুব ছোট না, আমি তো একেবারে তুচ্ছ না যে তুমি আমাকে ভাই একেবারে ইন্ডিয়াকে তুমি সরিয়ে দেবে। ইন্ডিয়া এখন 71 থেকে 91 সালের ইন্ডিয়া নয়, ইন্ডিয়া 71 থেকে 99 সালের তথাকথিত সেই গরিব দেশ, ট্যাগ দেওয়া দেশ নয়। ইন্ডিয়া কিন্তু এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। আমি অন্য বিতর্কে যাচ্ছি না, যে দেশের অনেক মানুষ আছেন যারা সেভাবে উন্নতি হয়নি, এটা সত্যি ঘটনা। কিন্তু যেটা জিডিপি বলছে বা যেটা অর্থনৈতিক পরিভাষা, সেটা তো অবশ্যই সেই জায়গাটা দেখাচ্ছে যে ইন্ডিয়া এখন 2028 সালে ইন্ডিয়া হয়তো জার্মানিকে ক্রস করে যাবে এবং চতুর্থ বৃহত্তম অর্থনীতির ইন্ডিয়া তৈরি হবে। তাকে তো তুমি অগ্রাহ্য করতে পারো না। তারপরে কি হলো, যখন G20-তে G7 বৈঠকে গেলেন কানাডাতে, সেখানে ফেরার পথে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী কিন্তু সুকৌশলে এড়িয়ে গেছেন, কারণ সেই সময় আসিম মুনির ছিল। সেই আসিম মুনিরকে তিনি পিঠ চাপড়াচ্ছেন, তিনি হোয়াইট হাউসের দিকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন। আপনি ভাবুন, যে মোদীকে বলছেন, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলছেন আমার বন্ধু গ্রেট লিডার, ভারতবর্ষ ম্যাচিওর ডেমোক্রেসির দেশ, ভারতবর্ষ আমাদের দরকার, যে ভারতবর্ষকে চীনকে কাউন্টার করার জন্য 25 বছর ধরে একটা সম্পর্ক আস্তে 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 জায়গায় নিয়ে এসেছিলেন আমেরিকান থিঙ্ক ট্যাঙ্করা, সেই জায়গাটা উনি নষ্ট করলেন কিভাবে?
না আসিম মুনিরকে নিয়ে গিয়ে ওখানে তিনি খাওয়াচ্ছেন? এই লোকটাই কি বিশ্বাস করা যায়? করা যায় না। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তার ট্র্যাপে পা দেননি। এবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যাবেন ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় বক্তা, প্রথম বক্তা অ্যালফাবেটিক্যালি ব্রাজিলই আসেন, তারপরে আসবেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যেহেতু তিনি হোস্ট, মানে ওই ওই দেশ সেখানে আছে ইউএন। সেখানকার বৈঠকটা প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সচেতনভাবেই এড়িয়ে যেতে চেয়েছেন বলেই আমার ধারণা, এবং খুব ভালো কাজ করেছেন। এই বার্তা দেওয়াটা জরুরি যে আপনি এখানে আছেন, আপনার প্রেজেন্সটা মানে আমেরিকান প্রেসিডেন্টের প্রেজেন্স না, এটা ডোনাল্ড ট্রাম্প অ্যাজ আমেরিকান প্রেসিডেন্টের প্রেজেন্সটা এইখানটায় আমি এড়িয়ে যেতে চাই। কারণ আপনার সঙ্গে কথা বলা, আপনি কথার মধ্যে ঠিক নেই, আপনি কি টুইস্ট করবেন আর টুইট করে আপনি কোথায় কি জানাবেন, আপনাকে তো ভরসাই করা যায় না। কারণ আপনি মেক ইন্ডিয়া গ্রেট এগেন করতে গিয়ে আমাদের ভারতবর্ষের মতো দেশকে আপনি একেবারে নিচে নামাতে চাইছেন। আপনার সেপাই শান্তিরা যখন খুশি যেমন খুশি ভাষায় অ্যাটাক করছে, এটা তো মেনে নেওয়া যায় না। তাই সচেতনভাবেই জাতিসংঘের ওই সাধারণ পরিষদের মতো মিটিংয়ে প্রধানমন্ত্রী সচেতনভাবেই এড়িয়ে যাচ্ছেন বলে আমার বিশ্বাস, এটা আমার মনে হয়েছে। এবং যদি এটাই হয়, আমি বলবো এটা অত্যন্ত মাস্টার স্ট্রোক। কারণ ট্রাম্পকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে যে আমরা তোমার কাছে দাসপ্রভুর সম্পর্কে বিশ্বাসী নই। একটা রেসপেক্ট, পরস্পর মিউচুয়াল রেসপেক্ট থাকলে সেই সম্পর্ক উঠবে, পরস্পর মিউচুয়াল রেসপেক্ট না থাকলে সেই সম্পর্ক টিকবে না। জিও পলিটিক্সে ভারতবর্ষকেও যেমন ভারতবর্ষেরও যেমন আমেরিকান বাজার দরকার, আমেরিকারও তেমনি কিন্তু ভারতবর্ষকে দরকার। এটা ট্রাম্পকেও বুঝতে হবে, ট্রাম্পকে এটাও বুঝতে হবে ভারতবর্ষের সেই নৈতিক অধিকার আছে, সেই ক্ষমতা আছে, কোথা থেকে সে কিনবে, রাশিয়া থেকে কিনবে অস্ত্র কি কিনবে না, কার কাছ থেকে কিনবে কি কিনবে। আরে ভাই, তোমাদের কাছ থেকে অস্ত্র কিনবো কি করে? তোমাদের কথা যখন তখন তোমাদের পল্টুরাম, তোমরা পাল্টি খেতে ওস্তাদ। তোমরা এমকার জন্য জিই ইঞ্জিন আসার কথা ছিল, তোমরা বলছো চুক্তি ফুক্তি হয়ে গেল, কাগজ কলমে সব হয়ে গেল, তোমরা দেরি করছো। তোমাদের উপর বিশ্বাস করা যায় না। আমেরিকান মেশিনারি খুব ভালো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমেরিকান মেশিনারি, আমেরিকান নেভি, আমেরিকান মেরিনস, আমেরিকান নেভি সেলস, আমেরিকান এয়ারফোর্স টপ ক্লাস। কিন্তু আমেরিকান এস্টাবলিশমেন্টের মধ্যে যে ব্যুরোক্রেসি আছে, সেই ব্যুরোক্রেসি বিশ্বাসযোগ্য না। অন্তত ট্রাম্প জামানায় দেখা যাচ্ছে তাদের প্রকৃত কালার দেখিয়ে দিচ্ছে, যেই কালার একদা 70-এর দশকে দেখা যেত। এই কারণেই তাকে বলা হয়েছে কোল্ড ওয়্যার মেন্টালিটি, এটা পুতিন বলেছেন। তো ঠিক এই সময়ে তার ট্র্যাপে পা না দিয়ে আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিয়েছেন বলে আমার ধারণা। আপনারা এই প্রসঙ্গে কি মনে করছেন? আপনাদের কি বক্তব্য? আপনারা অবশ্যই জানান এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ।